হঠাৎ করেই ঢাকার রাস্তা অচল করে দিল একদল শিক্ষার্থী। কিন্তু প্রশ্ন হলো কেন? এই যে আন্দোলন, এটা কিন্তু শুধু একটা যানজটের কারণ না। এর পেছনে আছে কারিগরি শিক্ষার ভবিষ্যৎ নিয়ে গভীর এক উদ্বেগ, আর দুটি প্রকৌশলী গোষ্ঠীর বহু পুরনো একটা দ্বন্দ্ব। চলুন এই ঘটনার গভীরে যাওয়া যাক। তো প্রশ্নটা খুবই সোজা, ঢাকার রাস্তা কেন অচল? কিন্তু এর উত্তরটা সত্যি বলতে বেশ প্যাঁচানো। হাজার হাজার শিক্ষার্থী হঠাৎ করে কেনই বা রাস্তায় নামলো? এর মূলে রয়েছে আমাদের দেশের কারিগরি শিক্ষা ব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে তাদের গভীর উদ্বেগ। প্রথমেই চলুন দেখে নিই এই আন্দোলনের আঁচটা ঠিক কতদূর পর্যন্ত ছড়িয়েছিল, কারণ এটা কিন্তু কোনো একটা এলাকার বিচ্ছিন্ন ঘটনা ছিল না। শুরুটা হয়েছিল রাজধানী ঢাকা থেকে, আর কেন্দ্রবিন্দু ছিল তেজগাঁওয়ের ৭ রাস্তা মোড়ের মতো একটা ভাইটাল পয়েন্ট। ভাবুন তো একবার, ওই রকম একটা জায়গা যখন ঘন্টার পর ঘন্টা বন্ধ থাকে, তখন কি অবস্থা হতে পারে? যানজটের ঢেউ ছড়িয়ে পড়েছিল শহরের এক মাথা থেকে আর এক মাথায়। কিন্তু এই আগুন কিন্তু শুধু ঢাকাতেই আটকে থাকেনি, খুব দ্রুতই এটা ছড়িয়ে পড়তে শুরু করে। যেমন ধরুন, ঢাকার ঠিক বাইরেই গাজীপুরে, সেখানে শিক্ষার্থীরা দেশের অন্যতম প্রধান মহাসড়ক ঢাকা ময়মনসিংহ রোড অচল করে দেয়। আর ব্যাপারটা শুধু রাস্তা আটকে রাখার মধ্যেই সীমাবদ্ধ ছিল না। রাজশাহীতে তো শিক্ষার্থীরা সড়ক পথের সাথে সাথে রেলপথও অবরোধ করে ফেলে। এতেই বোঝা যায় যে এটা ছিল একটা বেশ গোছানো দেশব্যাপী আন্দোলন। দিনাজপুর থেকে বরিশাল পর্যন্ত, মানে দেশের প্রায় সব প্রান্তেই পলিটেকনিকের শিক্ষার্থীরা একযোগে রাস্তায় নেমে এসেছিল। তার মানে এটা পরিষ্কার যে এটা কোনো হঠাৎ করে হওয়া বিচ্ছিন্ন ঘটনা ছিল না, বরং এটা ছিল একটা জাতীয় পর্যায়ের সমন্বিত ক্ষোভের বিস্ফোরণ। শুধু একটা উদাহরণ দিলেই হয়তো পরিস্থিতিটা বোঝা যাবে। ঢাকার তেজগাঁয়ের মতো একটা ব্যস্ত জায়গায় টানা ৩.৫ ঘন্টা অবরোধ। এর মানে কি? এর মানে হলো হাজার হাজার কর্মঘণ্টা নষ্ট, হয়তো কোনো অ্যাম্বুলেন্স আটকে আছে, আর শহরের পুরো যোগাযোগ ব্যবস্থা একরকম ভেঙে পড়েছে। এই একটা ঘটনাই আসলে বলে দেয় শিক্ষার্থীরা কতটা মরিয়া হয়ে উঠেছিল। আচ্ছা, এই যে দেশ জুড়ে এত বড় একটা অচলাবস্থা, এর পেছনের আসল কারণটা কি? শিক্ষার্থীরা ঠিক কি চাইছে? চলুন এবার তাদের ৪টা মূল দাবি একটু ভেনে দেখা যাক। তাদের দাবিগুলো দেখলে বোঝা যায় এর মধ্যে যেমন নিজেদের সুরক্ষার একটা আর্জি আছে, তেমনি আছে পুরো শিক্ষা ব্যবস্থাটাকে ঢেলে সাজানোর একটা বড় প্রস্তাব। একদিকে যেমন তারা ডিপ্লোমা প্রকৌশলীদের যারা হুমকি দিয়েছে তাদের শাস্তি চাইছে, ঠিক তেমনি অন্যদিকে বিএসসি ইঞ্জিনিয়ারদের কিছু দাবিকে তারা অযৌক্তিক বলছে এবং সেগুলো থামানোর কথা বলছে। আর তাদের সবচেয়ে বড় আর গুরুত্বপূর্ণ দাবিটা হলো ওয়ান চ্যানেল শিক্ষা ব্যবস্থা চালু করা। আর ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই দাবির পক্ষে শুধু ছাত্ররা না, কয়েকজন শিক্ষকও কিন্তু তাদের সাথে সংহতি জানিয়েছেন, যা আন্দোলনটাকে একটা অন্য মাত্রা দিয়েছে। এখন এই ওয়ান চ্যানেল এডুকেশন শব্দটা শুনতে একটু কঠিন মনে হতে পারে, কিন্তু এর আইডিয়াটা আসলে খুবই সহজ। শিক্ষার্থীরা আসলে চাইছে ডিপ্লোমা থেকে শুরু করে একেবারে সর্বোচ্চ ডিগ্রি পর্যন্ত ইঞ্জিনিয়ারিং পড়ার রাস্তা হবে একটাই, সরল আর সমন্বিত, মাঝে কোনো বিভেদ বা বাধার দেয়াল থাকবে না। আর এই দাবিগুলো আদায়ে যে তারা কতটা সিরিয়াস, সেটা তাদের নেতার কথা শুনলে পরিষ্কার হয়ে যায়। বাংলাদেশ কারিগরি ছাত্র আন্দোলনের সভাপতি মোহাম্মদ মাশফিক ইসলাম সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তাদের দাবি যদি না মানা হয় তাহলে দেশজুড়ে আরও অনেক কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। তাদের প্রতিবাদ কিন্তু শুধু রাস্তা অবরোধের মধ্যেই থেমেছিল না, বেশ প্রতীকীয় ছিল। যেমন তারা কাকতাড়ুয়া দহন নামে একটা কর্মসূচি পালন করেছে। এর মাধ্যমে তারা আসলে প্রতিপক্ষের দাবিগুলোকে আগুনে পুড়িয়ে প্রতীকীভাবে কবর দিতে চেয়েছে। কিন্তু এই দাবিগুলো তো আর একদিনে তৈরি হয়নি, তাই না? এর পেছনে আছে ইঞ্জিনিয়ারদের দুইটা গ্রুপের মধ্যে অনেক দিনের একটা পেশাগত দ্বন্দ্ব। চলুন এবার সেই দ্বন্দ্বের গভীরে একটু ঢোকা যাক। তো এই দ্বন্দ্বের মূলে আছে দুইটা পক্ষ। একদিকে হলো ডিপ্লোমা প্রকৌশলীরা, যারা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে পাশ করে আসেন, আর অন্যদিকে আছেন বিএসসি প্রকৌশলীরা, যারা বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নেন। ডিপ্লোমা প্রকৌশলীদের মূল অভিযোগটা হলো, বিএসসি প্রকৌশলীদের কিছু দাবি দেওয়া তাদের পেশাগত অধিকার কেড়ে নিচ্ছে এবং পুরো কারিগরি শিক্ষা ব্যবস্থাকেই হুমকির মুখে ফেলছে। আন্দোলনকারীদের মূল অভিযোগটা কিন্তু বেশ সিরিয়াস।
তারা সরাসরি বলছে যে কারিগরি শিক্ষা আর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র চলছে। তাদের মতে এই ষড়যন্ত্রের উদ্দেশ্য হলো এই শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে দেওয়া এবং পেশার ক্ষেত্রে তাদের কোণঠাসা করে ফেলা। তো শিক্ষার্থীরা যখন ষড়যন্ত্রের মতো এত বড় একটা অভিযোগ আনছে, তখন তার কর্তৃপক্ষ চুপ করে থাকতে পারে না। পরিস্থিতি সামাল দিতে সরকার বেশ উঁচু পর্যায় থেকে হস্তক্ষেপ করেছে, আর এর প্রথম পদক্ষেপই ছিল একটা বিশেষ কমিটি গঠন করা। হ্যাঁ, ঠিকই। এই যে এতদিনের পেশাগত দ্বন্দ্ব, এটা মেটানোর জন্য ৬ সদস্যের একটা উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। আর এই কমিটি যে কোনো সাধারণ কমিটি না, সেটা এর সদস্যদের তালিকা দেখলেই বোঝা যায়। সরকারের শীর্ষ পর্যায়ের উপদেষ্টা আর সিনিয়র সচিবদেরকে এর মধ্যে রাখা হয়েছে। এর মাধ্যমে সরকার একটা পরিষ্কার মেসেজ দিতে চাইছে যে তারা এই বিষয়টাকে খুবই গুরুত্বের সাথে দেখছে। তাহলে এই কমিটির প্ল্যানটা কি? তারা আসলে ৩ ধাপের একটা পরিষ্কার পথে এগোতে চাইছে। প্রথমত, ২ পক্ষের সাথেই কথা বলা, মানে আলোচনা করা। এরপর তাদের দাবির যৌক্তিকতা যাচাই করা, মানে পরীক্ষা নিরীক্ষা। আর সবশেষে একটা কার্যকর সমাধানের সুপারিশ করা। সোজা কথায় বলতে গেলে আগে শোনা, তারপর বোঝা এবং শেষে সমাধান দেওয়া। তো একটা কমিটি গঠন করা হলো, আলোচনার একটা রাস্তাও তৈরি হলো। কিন্তু প্রশ্নটা তো থেকেই যাচ্ছে যে দ্বন্দ্বের শেকড় দেশের শিক্ষা আর চাকরির কাঠামোর এত গভীরে চলে গেছে, একটা কমিটি কি আসলেই তার কোনো স্থায়ী সমাধান করতে পারবে, নাকি এটা আসলে আরও বড় কোনো সংকটের একটা পূর্বাভাস মাত্র? এর উত্তরটা হয়তো সময়ই বলে দেবে।